শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। রাতটা ছিল অমাবস্যার, কিন্তু এমন অমাবস্যা যেন বহুদিন দেখা যায়নি। চারপাশে কুয়াশা নয়, কেবল অন্ধকার। জমাট বাঁধা নিকষ কালো একটা অন্ধকার। আকাশে আজ একটাও তারা নেই। চতুর্দিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। একটানা ঝিঝির শব্দ যেন কোনো একটা অশনির ইঙ্গিত দিয়ে যায়। পুকুর পাড়ের বাঁশঝাড়গুলো হঠাৎ করে এমনভাবে দুলে ওঠে যেন তাদের মধ্যে দিয়ে কারো ছায়া হেঁটে চলেছে এক প্রান্ত থেকে অপর প্রান্ত। তারপর ধীরে ধীরে এগিয়ে যায় সেই ছায়া গ্রামের একদম শেষের পুকুর পাড়টায়, মিশে যায় কালো জলের গভীরে। ভেসে আসে এক নারী কণ্ঠ। সে যেন কারো নাম ধরে ডাকে। মায়া ভরা সেই একটানা ডাক উপেক্ষা করা বোধহয় একেবারেই অসম্ভব। শীতল কণ্ঠস্বর বুকের ভিতর যেন অদ্ভুত একটা শূন্যতা তৈরি করে। ক্রমাগত সেইটা আরো স্পষ্ট হয়ে ওঠে। একটানা এই ডাক অগ্রাহ্য করা যায় না একেবারে। এই অমাবস্যার রাতগুলোই নাকি তার ভীষণ প্রিয়, যেদিন আলো নেই, শব্দ নেই, শুধুই আছে এক অন্ধকারের লোভ যা মানুষকে টেনে নিয়ে যায়, কিন্তু আর ফিরিয়ে আনে না। গ্রামের শেষ মাথায় রানুর কুঁড়ে ঘর। একাই থাকে, 7 বছরের মেয়েকে নিয়ে। কম বয়সে স্বামীকে হারিয়ে মেয়েকে বুকে করে বেঁচে আছে ও। ছিটে বেড়ার ঘরের দেওয়ালের ফাঁক দিয়ে আজ বাতাস ঢুকছে হু হু করে, আর সেই বাতাসে কুপি বাতিটার শিখা কেঁপে উঠছে বারবার। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি এলো জোরে। রানু চৌকিতে আধ শোয়া হয়ে বসে, কোলে তার আদরের মেয়ে পূর্ণিমা। মেয়েটার চোখে আজ একদম ঘুম নেই। রাত যত গভীর হয় তার কৌতূহলও তত জেগে ওঠে। মা, তুমি বলেছিলে না আমাদের গ্রামের শেষে একটা পুকুর আছে, সেখানে একটা বুড়ি থাকতো যার নাম কেউ মুখে আনতে চায় না। তার গল্পটা আমাকে বলবে মা? রানু একটু নিচু হয়ে মেয়েকে বুকে টেনে নেয়। ও নাম মুখে আনিস না মা, শুনেছি ওই বুড়ি নাকি অমাবস্যার রাতে ডাক দিত, আর সেই ডাক যার কানে পৌঁছতো তার আর কোনো হুঁশই থাকতো না। পুকুরের দিকে আপনা আপনি সে এগিয়ে যেত। তারপর
পুকুরের জল টেনে নিত তাকে। পূর্ণিমা চোখ বড় বড় করে বলে, তাহলে কি সে এখনো ডাকে মা? কেউ জানে না রে। এখনকার লোকজন তো কেউ ওই পুকুর পাড়েই ঘেঁষে না। ওদিকে গেলে না ঠান্ডা একটা হাওয়া গায়ে লাগে, আর মনে হয় কেউ যেন পেছন থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে। মা, ও মা, আমার না ভয় করছে। আমি না কারোর গলা শুনতে পাচ্ছি। ধুর, বোকা মেয়ে আমার, গল্প শুনে ভয় পাচ্ছিস তাই ওরকম মনে হচ্ছে। চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, দেখ ঘুম পাড়িয়ে দেব, এক্ষুনি ঘুম এসে যাবে। সোনা ঘুমোলো, পাড়া জুড়োলো, বর্গি এলো দেশে। চোখ দুটো চেপে বন্ধ করে ফেললো পূর্ণিমা। মনে পড়ে গেল দুপুরের স্মৃতি। খেলতে খেলতে একদম গ্রামের শেষ প্রান্তে পুকুরের কাছে পৌঁছে গিয়েছিল। তারপর নেহাত কৌতূহলের বশেই এগিয়ে গিয়েছিল পুকুর পাড়ে। টলটলে জল দেখে লোভ সামলাতে পারেনি। খিলখিলিয়ে হেসে উঠে পা দুটো ডুবিয়ে দিয়েছিল শীতল জলে। আর ঠিক তখনই একটা ভারী বাতাস ছুঁয়ে গিয়েছিল ওর সারা শরীর। ভয় পেয়ে এক দৌড় দিয়েছিল বাড়ির উদ্দেশ্যে পূর্ণিমা। ঘুম আসছে না মা, ও মা, ঘুম আসছে না। আসবে মা, এই তো মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, এক্ষুনি ঘুম আসবে, ভয় পেও না, আমি তো আছি তোমার কাছে। কিছুতেই আমার সোনা মায়ের আমি কিচ্ছু হতে দেব না। নাও এবার চটপট ঘুমিয়ে পড়ো দেখি। কথাগুলো বলছিল ঠিকই, কিন্তু কেন জানে না আজ রানুর নিজেরই বুকের ভিতরটা খালি খালি লাগছিল। মনে হচ্ছিল খুব খারাপ কিছু একটা ঘটতে চলেছে এই অভিশপ্ত রাতে। পরদিন সকালে চোখটা খুলতেই বুকটা কেঁপে উঠল রানুর। পূর্ণিমা খাটে নেই। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজেও যখন পেল না, তখন মেয়ের নাম ধরে চিৎকার করতে করতে ছুটে বেরিয়ে এলো উঠোনে। পূর্ণিমা, এই পূর্ণিমা, পূর্ণিমা! এই মেয়েটার না খুব সাহস হয়েছে, না বলে বাইরে বেরিয়ে যায়। কিন্তু কোথাও খুঁজে পেল না ও মেয়েকে। গ্রামের লোকেরাও বলতে পারল না পূর্ণিমা কোথায়। সুভদ্রা, এই সুভদ্রা, পূর্ণিমাকে দেখেছিস কোথাও? পূর্ণিমা, পূর্ণিমা দেখেছিস? কই না তো, আমি তো দেখিনি। খুঁজে পাচ্ছি না, সকালবেলা ঘুম থেকে উঠে আর দেখতে পাচ্ছি না। কোথায় গেল বল দেখি? পূর্ণিমা কোথায় গেল বলতো? খুঁজে পাচ্ছ না? সে কি, ওমা দাঁড়ো দাঁড়ো, সবাইকে খবর দি। খুঁজতে খুঁজতে সবাই এসে পৌঁছলো গ্রামের শেষ প্রান্তের বাঁশ ঝাড়টার কাছে। আর সেখানকার নরম মাটিতে ছোট ছোট পায়ের ছাপ দেখে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল উপস্থিত সকলের। পায়ের ছাপটা এগিয়ে গেছে বাঁশ ঝাড়ের ভিতর দিকে। কি কি হবে দিদি? পায়ের ছাপটা তো ওই জঙ্গলের দিকেই গেছে, আর ওদিকেই তো। হ্যাঁ, ঠাকুর ঝির পুকুর। দাদা, তুই সেই গ্রামটাতে যাচ্ছিস বল? এত করে বললাম ওই গ্রামটা ভৌতিক, তাও তোকে যেতেই হবে? আরে ধুস, ভূত টুত কিচ্ছু নেই, লোকজন ওসব গপ্প বানায়। আমি যাচ্ছি সবকিছু যাচাই করতে, বুঝলি? কিন্তু ওই প্রতিবেদনটায় লিখেছে যে ওই গ্রামের অভিশপ্ত পুকুরটায় নাকি রাতে কেউ গেলে আর ফিরে আসে না, আর তুই একা একাই চলে যাচ্ছিস। আরে আমি তো একা না রে বাবা, আমার গোপ্রো, নাইট ভিশন ক্যামেরা আর সাহস সব একসঙ্গে যাচ্ছে। আর শোন, একটা কথা মাথায় রাখিস, তোর ভাইকে ভূতে টানলে ভূতেরই সর্বনাশ। মজা করিস না প্লিজ, আমি কিন্তু সিরিয়াস। ওকে ওকে, শোন বাবা শোন, সিরিয়াসলি বলছি এবার। যদি ভূত থাকেই
তবেই তো ইউটিউবে ভাইরাল হব নাকি? আর না থাকলে আরও একবার প্রমাণ পাবো যে ভূত টুত এক্কেবারে ফালতু মন গড়া একটা গল্প। কিন্তু দাদা, ভূত যদি সত্যিই থাকে? তাহলে তোরই ভালো, তুই বলবি দেখলি দাদা তোকে আগেই বলেছিলাম। পাগলি মেয়ে একটা। শোন, সাবধানে থাকিস, বাবা মাকে একদম জ্বালাবি না। আমি ফিরে এসে তোকে নিকো পার্ক নিয়ে যাব, ঠিক আছে? পিঠের ব্যাগটা আরেকটু ঠিক করে নিয়ে দরজার দিকে এগিয়ে গেল অবিনাশ। এই দাদা, দাঁড়া, তোর শিব ঠাকুরের লকেটটা ফেলে যাচ্ছিস তো। আরে ধুস, ছাড় তো, ওসব আমার লাগবে না। ভূত থেকে বাঁচার জন্য আমার বোনের ভালোবাসাটাই যথেষ্ট, বুঝলি? অবিনাশ গাঙ্গুলি, পেশায় কন্টেন্ট ক্রিয়েটার। ভূত ভগবান কোনোটাতেই তার বিশ্বাস নেই। অত্যন্ত সাহসী এই ছেলেটা প্রত্যন্ত গ্রামে গঞ্জে ঘুরে বেড়ায় ভূত অথবা ভগবানের দেখা পাওয়ার আশায়। কিন্তু আজ পর্যন্ত কোথাও গিয়ে ভূত বা ভগবানের অস্তিত্বের প্রমাণ পায়নি ও। সবাই বলে এর সঙ্গে ঘটেছিল, তার সঙ্গে ঘটেছিল, কিন্তু এমন একজন কাউকে চোখে পড়েনি অবিনাশের যে প্রত্যক্ষ ভূত বা ভগবানকে দেখেছে। সবাই শুধু শুনেছে, আর শোনা কথাতে একেবারে বিশ্বাস করতে রাজি নয় অবিনাশ। গত সপ্তাহের একটা প্রতিবেদনে চন্দ্রডিহি গ্রামটার নাম শুনেছে ও, আর পড়েছে ঠাকুরঝির পুকুরের গল্প। তাই এবার গন্তব্য চন্দ্রডিহি। গ্রামে যখন পৌঁছলো অবিনাশ তখন প্রায় দুপুর 1টা। ট্রেন থেকে নেমে বেশ কিছুটা পথ টোটো করে এসে তবেই এই গ্রামে পৌঁছানো সম্ভব। টোটো থেকে নেমেই গ্রামের সরু পথ ধরে একটু এগোতেই আশপাশটা দেখে কেমন যেন অদ্ভুত ঠেকল অবিনাশের। কাজের প্রয়োজনে বিভিন্ন গ্রামে গঞ্জে ঘুরতে হয় ওকে, কিন্তু এমন নিস্তব্ধ একটা গ্রাম এর আগে কোনো দিনও যায়নি ও। বৈশাখ মাসের দুপুরের এই সময় রাস্তাঘাটে লোকজন থাকবে না স্বাভাবিক, কিন্তু গাছপালাগুলো কেমন যেন অদ্ভুত স্থির। 2-4টে কুকুর এদিক ওদিক শুয়ে আছে, কিন্তু তাদের মধ্যেও কোনো চঞ্চলতা নেই। ব্যাগ থেকে গোপ্রোটা বের করে নিল অবিনাশ। তারপর ভিডিও অন করে প্রবেশ করতে থাকলো গ্রামের ভেতরের দিকটায়। কিছুটা এগিয়ে যেতেই হঠাৎ করে ওর কপালটা ভিজে গেল ঘামে। মাথাটাও কেমন যেন ভারী লাগতে শুরু করলো। বুকের ভেতরে হালকা চাপ। ব্যাগ থেকে জলের বোতলটা বার করলো ও। তারপর গলায় একটু ঢেলে নিজের মনে বলতে শুরু করলো, শরীরটা এরম করছে কেন? রাস্তা তো মাত্র কিছুক্ষণের হেঁটে এসেছি, এরকম তো হওয়ার কথা নয়। হঠাৎ করেই লক্ষ্য করলো অবিনাশ, রাস্তার ঠিক ডান পাশ দিয়ে ওর বয়সী একটা লোক খড়ের বোঝা কাঁধে নিয়ে হাঁটছে। পরনে খাটো করে ধুতি, আর মুখটা রোদে একেবারে পুড়ে গেছে। গম্ভীর মুখে হেঁটে চলেছে সে। অবিনাশ এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, এই যে ভাই, 1 মিনিট, আমাকে বলতে পারবে এই গ্রামে যে একটা পুরনো পুকুর আছে না, শুনেছি বেশ বিখ্যাত, সেটা কোন দিকে? লোকটা থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর অবিনাশকে খানিকক্ষণ আপাদ মস্তক মেপে নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, তা আপনি কি নতুন ওই পুকুরের খোঁজে এসেছেন? হ্যাঁ, একটু খোঁজ নিতে এসেছি, আসলে ইউটিউবে একটা কন্টেন্ট বানাবো। ওই পুকুরের পথ একেবারে সোজা, কিন্তু সাহেব একটা কথা বলে রাখি, সন্ধ্যের আগেই ফিরবেন। ওখানে কিন্তু কেউ যায় না। তাই বুঝি? কেন যায় না কেন? পুকুরের আশেপাশে কি বাঘের বাসা নাকি? না 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 না, তবে অন্য কারোর বাসা আছে এমনটা তো শুনেইছি। কার? কোনো ভূত পেতনির নাকি? ও জানি না, তবে শুনেছি ওই পুকুরে নাকি এক
অশরীরী অভিশাপ আছে, তার ছায়া পড়েছিল ওই পুকুরে। তাই বুঝি? তা তুমি সচক্ষে দেখেছো তাকে? ও না 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 না, আমি দেখিনি, তবে ওই শুনেছি। উফ, সেই এক গল্প। আচ্ছা, ওসব বাদ দাও, কোন দিকে যাবো একটু দেখিয়ে দাও তো। হাত দিয়ে সোজা রাস্তাটা দেখিয়ে দিল ছেলেটা। তারপর অবিনাশ এগিয়ে যেতেই পিছন থেকে আবারও বলে উঠল, সাহস ভালো সাহেব, তবে বেশি সাহস কিন্তু একেবারে ভালো না। সাবধানে যাবেন, আর শুনুন, রাত হওয়ার আগেই ফিরবেন। মনে আছে তো, আজ কিন্তু অমাবস্যা। হাসি মুখে ঘাড় নাড়ল অবিনাশ। গেঁয়ো অশিক্ষিত ছেলে একটা, ওকে আর জ্ঞান দিয়ে কি হবে? তার চেয়ে বরং পুকুরের দিকেই এগিয়ে যাওয়া ভালো। সব কাজকর্ম সেরে তো আজ রাতেই আবার ফিরতে হবে। প্রায় আধ ঘন্টা পথ হেঁটে একে ওকে তাকে জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত খোলা একটা মাঠের সামনে এসে পৌঁছল অবিনাশ। মাঠ পেরিয়ে একটা বাঁশঝাড়, আর ওই বাঁশঝাড়ের পাশেই সেই রহস্যময় পুকুর। এগিয়ে গেল অবিনাশ সেই দিকেই। এসেই বিস্ময়ে হতবাক হয়ে গেল। পুকুরটা বেশ বড়, জলটা শান্ত, একটাও ঢেউ নেই। জলের উপর গাছের ছায়ারা যেন এক একটা কালো রেখা এঁকে দিয়েছে। পাড়ের পাশেও গাছের ছায়ারা একেবারে লেপ্টে আছে, যেন একটা অদ্ভুত আলো আঁধারি পরিবেশ। অবিনাশ চারপাশটা ভালো করে দেখে নিয়ে ক্যামেরাটা বের করে অন করল। হ্যালো গাইস, অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম। আমি আপনাদের বন্ধু অবিনাশ। পোস্টার দেখে এতক্ষণে তো আপনারা জেনেই গেছেন, আমরা চলে এসেছি সেই বিখ্যাত চন্দ্রডিহির ঠাকুরঝির পুকুরের একদম সামনে। দেখুন আপনারা, জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। গাছপালায় ঘেরা এই পুকুরটা দেখে আমার তো এটাকে ভুতুড়ে নয়, বরং বেশ রোমান্টিক মনে হচ্ছে। আসলে কি বলুন তো বন্ধুরা, ভূত টুত সব বোগাস গল্প। মানুষের কল্পনাই জায়গাটাকে ভৌতিক বানিয়েছে। ভিডিওটা কমপ্লিট করে ক্যামেরাটা ব্যাগে ভরে রাখলো অবিনাশ। তারপর একটু নিচু হয়ে জলে পা ডোবালো। জলটা বেশ ঠান্ডা, কিন্তু আরামদায়ক ঠান্ডা। সারা শরীরে যেন একটা শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল। অবিনাশ এক দৃষ্টে তাকিয়ে থাকলো পুকুরটার দিকে। সত্যি, জায়গাটা যতটা সুন্দর ততটাই নিঃসঙ্গ, আর সেই নিঃসঙ্গতার মধ্যেই হয়তো লুকিয়ে আছে লোকের বানানো সব ভয়ের গল্প। আসলে নিস্তব্ধতা একটু বেশি হলেই মানুষের মনে ভূতের জন্ম হয়। ভিডিও কমপ্লিট করে আবারও একই রাস্তায় হাঁটতে শুরু করলো অবিনাশ। 4টে বেজে গেছে। ওই শান্ত পুকুর পাড়ে 2 ঘন্টা কি করে যে কাটিয়ে ফেলেছে এখনো বুঝতে পারছে না। মাঠের মাঝখানে আসতেই হঠাৎ করে কোথা থেকে একটা বউ দৌড়ে এসে হাতটা চেপে ধরল ওর। তারপর বলল, পুকুর ঘাটে গেছিলি? পুকুর ঘাটে আমার পূর্ণিমা দেখা পেয়েছিস? পূর্ণিমা আমার পূর্ণিমা, আমার চাঁদের টুকরো সোনামা, দেখা পেয়েছিস ওর? বল না, দেখেছিস? ঘাবড়ে গেল অবিনাশ। এদিক ওদিক খুঁজতে শুরু করলো, এর সঙ্গে কেউ কি আছে, কিন্তু কাউকে দেখতে পেল না। কি রে এদিক ওদিক কি দেখছিস? বল কি দেখছিস? বল না, পুকুর ঘাটে দেখতে পেলি আমার মেয়েটাকে? আমার সোনার টুকরো মেয়েটাকে দেখতে পেলি? বল না রে, বল না দেখতে পেলি? অবিনাশ কোনো কথা বলল না, ভালো করে লক্ষ্য করতে থাকলো মহিলাটিকে। একটা মলিন শাড়ি পরা মাঝবয়সী মহিলা, চোখজোড়া কোটর থেকে বেরিয়ে আসার মতো, চুল এলোমেলো,
অসংলগ্ন বকতেই থাকলো মহিলাটি। তুই তুই পুকুরের জলে পা ডুবিয়েছিলি? বল না বল না, পা ডুবিয়েছিস? জানিস ওই ওই পুকুরে নামলে আর কেউ ফেরে না। আমার পূর্ণিমা, আমার মেয়ে, ও তো সেই রাতে গিয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি। অবিনাশ অবাক হয়ে তাকিয়ে রইল মহিলাটির দিকে। ওর কথার কোনো মাথামুন্ডু খুঁজে পাচ্ছে না অবিনাশ। মজা 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 মজা, জানিস তো খুব মজা হবে আমার। তুইও যদি হারিয়ে যাস খুব মজা হবে। আমার মেয়েটা একা থাকতে ভয় পায় রে। ও একটা বন্ধু পাবে। পূর্ণিমার নতুন বন্ধু লাগবে না? পূর্ণিমার নতুন বন্ধু লাগবে তো। একা আছে ওই জলে। আমি জানি ওই জলে একা আছে, অনেক দিন ধরে একা আছে। কেমন যেন ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল অবিনাশের। বুঝতে পারল এই মহিলা একেবারেই স্বাভাবিক নয়। কোনো রকমে হাতটা ছাড়িয়ে দৌড় দিল গ্রামের দিকে। মহিলাটি তখনও একভাবে ডেকে যাচ্ছে। বলছেন কি টোটো যাবে না স্টেশন? না, যাবে না। ওদিকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, রাস্তা বন্ধ করে দিয়েছে। কালকের আগে স্টেশনে কিছুতেই যাওয়া যাবে না। এই রে, তাহলে এখন কি হবে? আরে সাহেব, আপনি এখানে? সকালের ছেলেটাকে চোখের সামনে দেখেই ধরে যেন প্রাণ এলো অবিনাশের। তাড়াতাড়ি ও বলল, ও তুমি? আরে দেখো না ভাই, বলছে কোনো গাড়ি নাকি স্টেশনে যাবে না। কি সব অ্যাক্সিডেন্ট হয়েছে। এবার আমি যে কি করব না করব কিছুই তো বুঝতে পারছি না। হেঁটে হেঁটে অতটা যেতে পারবেন? চলে যেতাম, কিন্তু কেন জানি না শরীরটা ঠিক ভালো লাগছে না। ও আচ্ছা, তা আপনি চাইলে কিন্তু আমার বাড়িতে থাকতেই পারেন। বাড়িতে আমি আর আমার অসুস্থ মা, তাই আপনি চাইলে যেতে পারেন। ইতস্তত করতে থাকে অবিনাশ। বাড়ি ফেরাটা জরুরি, কিন্তু স্টেশন পর্যন্ত হেঁটে যাওয়ার ক্ষমতা একেবারেই নেই। আর ওকে কেউ পৌঁছে দেবে এমন পরিচিত এই গ্রামে তো ওর কেউ নেই। এদিকে সেই পাগলিটার সঙ্গে দেখা হওয়ার পর থেকে শরীরটাও কেমন যেন অস্থির লাগছে। কি করা যাবে? শেষ পর্যন্ত ওই গ্রামেই রাতটা থেকে যাওয়ার মনস্থির করল অবিনাশ। রাত তখন প্রায় 12টা। ভাত ডাল মাছ ভাজা পেট ভরে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছিল অবিনাশ। কিন্তু হঠাৎ করে কারোর মিহি গলার শব্দ কানে ভেসে এলো ওর। কে যেন খুব যত্ন নিয়ে ওর নাম ধরে ডাকছে। ধরপড় করে বিছানায় উঠে বসল অবিনাশ। কি হলো? কেউ ডাকলো ওকে? এদিক ওদিক তাকিয়ে কাউকে খুঁজে পেল না ও। নিজের মনেই হেসে উঠল একটু। নিশ্চয় মনের ভুল। আবারও শুয়ে পড়ল অবিনাশ। কিন্তু এবার শব্দটা যেন ক্রমশই কাছে আসতে থাকলো। পরিষ্কার শুনতে পেল অবিনাশ। ওর নাম ধরে কেউ ডাকছে। সম্মোহিতের মতো উঠে দাঁড়ালো অবিনাশ। সেই শব্দের টানে অদ্ভুত এক ঘোরে না বুঝেই পা বাড়াতে শুরু করলো ও। তারপর পুকুর পাড়ে এসে আচমকাই যেন কিছু একটা তার ছিঁড়ে গেল ভিতরে। এক ঝটকায় জ্ঞান ফিরিয়ে আনলো একটা ঠান্ডা বাতাস। চারপাশে তাকালো অবিনাশ। অমাবস্যার
ঘুটঘুটে অন্ধকার চতুর্দিকে। দিনের সেই শান্ত সুন্দর পুকুরটা যেন রূপ বদলে ফেলেছে। জলের রং যেন কালো পিচ। গা ছমছমে একটা শীতলতা চুঁইয়ে পড়ে শরীর জুড়ে অবিনাশের। হাত পা ঠান্ডা হয়ে যায়, বুকের ভিতরটা ভারী হতে থাকে, গলার ভিতরটাও শুকিয়ে আসে, অথচ চতুর্দিক নিস্তব্ধ। তবু বারবার মনে হতে থাকে কিছু তো একটা আছেই যা অদৃশ্য, অথচ তার নিঃশ্বাসের শব্দ ঠিক নিজের কানের পাশেই উপলব্ধি করতে পারছে অবিনাশ। ক্রমশ নিঃশ্বাস ভারী হয়ে আসে ওর, বুকের ভেতর টনটন করে ওঠে, হাত পা অবশ হয়ে যায়। বারবার মনের মধ্যে একটা ভাবনায় ঘুরপাক খেতে থাকে, কেউ কি আছে এই জলে? ঠিক সেই মুহূর্তেই পুকুরের জলে হালকা একটা তরঙ্গ ওঠে। জলের উপর যেন এক মুহূর্তের জন্য কোনো একটা ছায়া ভেসে ওঠে, কিন্তু সেটা মানুষ না অন্য কিছু বুঝে ওঠার আগেই চোখের সামনে অন্ধকার নামে অবিনাশের। সকালবেলা গ্রামের রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায় অবিনাশকে। তীক্ষ্ণ আলো চোখের পাতায় এসে পড়তেই চোখ দুটো কুঁচকে ফেলল অবিনাশ। তারপর কানের কাছে বেশ কিছু মানুষের গলার শব্দে ধীরে ধীরে চোখ খুলে তাকালো ও। যাক, ঠাকুর রক্ষে করেছেন, শেষ পর্যন্ত জ্ঞান ফিরেছে। তাহলে কি করে গেলে বাছা তুমি ওই পুকুর পাড়ে? জেঠিমা, তুমি একটু চুপ করো না বাবু। আরে বাবুর সবে জ্ঞান ফিরেছে, একটু জল টল খাক, তারপর না হয়। আমি জানি না কি করে ওখানে পৌঁছে গেলাম। আমি তো ঘুমোচ্ছিলাম। তারপর কে যেন ডাকলো। ঠাকুরজির গলার শব্দ শুনেছ তুমি? আর তার ডাকেই পুকুর পাড়ে গিয়েছিলে? জানি না, তবে 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 আমার মনে হয় একজন মহিলা। কি বলছো গো? ও জেঠিমা, ওর কথা শুনেছ? এ বলে কি গো? কি সব বনিসে কাণ্ড গো! ও তোমাকে ডেকে নিয়ে গেল, তারপরেও তুমি বেঁচে গেলে। এ কি করে সম্ভব? আজ পর্যন্ত ওই পুকুরের ডাকে ওখানে গিয়ে আর তো কেউ ফেরেনি গো। কি আছে ওই পুকুরে? আমাকে কেউ বলতে পারবেন? লোক মুখে শোনা গল্প বাছা। গ্রামের একদম শেষ প্রান্তে এক মন্দিরের পাশে ছিল এক বিরাট পুকুর, আর পুকুরের গা ঘেঁষে ছিল এক বিরাট অট্টালিকা। এককালে এখানেই এক প্রভাবশালী ব্রাহ্মণ পরিবার বাস করত। আরে ও জেঠিমা, ঠাকুরজির নামটা যেন কি ছিল? বলো না, বলো। তার নাম ছিল কমলিকা। বলা হয় তিনি ছিলেন খুব ধার্মিক, খুব শক্তিশালী এবং খুবই রহস্যময়ী। আর এও শোনা যায় তার স্বামী নাকি স্বাধীনতা সংগ্রামী ছিলেন। ব্রিটিশ পিরিয়ডে পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে বিভিন্ন জায়গায় গা ঢাকা দিয়ে থাকতেন। তবে মাসে একবার বাড়ি অবশ্যই ফিরতেন। কিন্তু একদিন হঠাৎ করেই তার আসা বন্ধ হয়ে গেল। শোনা গেল পুলিশের গুলিতে নাকি তার মৃত্যু হয়েছে। স্বামীকে হারিয়ে মাত্র 30 বছর বয়সেই বিধবা হলেন কমলিকা। তারপর ফিরে এলেন বাপের বাড়িতে। ধীরে ধীরে তার মাথাটাও খারাপ হয়ে গেল। সাদা শাড়িতে আর উস্কো খুস্কো চুলে পাগলের মতন ঠাকুরজি সেই পুকুরের ধারে দিন রাত বসে থাকত। প্রতিদিন সকালবেলা সূর্য ওঠার ঠিক আগে উনি উঠে পড়তেন, তারপর পৌঁছে যেতেন পুকুর পাড়ে আর ওইদিকে চেয়েই বসে থাকতেন।
এরপর অনেকে বলে পুকুরের জলে নিজের ছায়া দেখে হঠাৎ হাঁটা শুরু করে একদিন পাগলিনী ঠাকুরঝি, একেবারে পুকুরের দিকে। তারপর আর তাকে কেউ দেখেনি, আর ফিরেও আসেননি। সেই দিন থেকে শুরু, প্রতি অমাবস্যার আগে বা পরে কেউ না কেউ ওই পুকুরে গিয়ে নিরুদ্দেশ হয়ে যায়। তবে আমার জ্ঞানও তো আমি কাউকে নিরুদ্দেশ হতে শুনিনি বা দেখিও নি। কিন্তু গত মাসের অমাবস্যায় হঠাৎ করে এই গ্রামের মেয়ে পূর্ণিমার নিরুদ্দেশ হয়, আর তারপর থেকেই সবাই বলা বলি শুরু করে ঠাকুরজি আবার ফিরে এসেছে। তার মানে আমাকেও ঠাকুরজি ডেকেছিল তোমাকে, কিন্তু কি করে তুমি বেঁচে গেলে বাপু তা আমি বলতে পারবো না। তবে আমার মনে হয় এবার তোমার বাড়ি ফিরে যাওয়া উচিত। এই গ্রামে থাকলে ওই মায়ার ডাক তুমি অগ্রাহ্য করতে পারবে না, আর এইবার তোমায় টেনে নিয়ে গেলে আর বেঁচে ফিরতে পারবে না তুমি। আচ্ছা, ওই 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 ঠাকুরঝি যদি পুকুরে অশরীরী রূপে বন্দী হয়ে থাকেন, তাহলে ওনার কি কোনো মুক্তির পথ নেই? বাবা, ভূতের জন্য তোমার তো চিন্তার শেষ নেই দেখছি। জিজ্ঞাসা করছো যখন বলি, ঠাকুরদার মুখে শুনেছি ওই পুকুরে নাকি লাল পাড় সাদা শাড়ি, শাঁখা পলা, সঙ্গে নিজের রক্তের দুফোঁটা দিয়ে যদি কেউ ভাসিয়ে দিয়ে আসতে পারে, তবে নাকি ঠাকুরজি মুক্তি পাবে। তা আপনারা কেউ এটা করেননি কেন? অত সাহসকার আছে বাপু? আমরা বাবা আর ওদিকে যাই না কেউ। সন্ধে 6টা। অবিনাশ এখন পুকুর পাড়ে বসে। একটু আগেই গ্রামের দোকান থেকে কেনা লাল পাড় সাদা শাড়ি, শাঁখা পলা, সঙ্গে শরীরের দুফোঁটা রক্ত ভাসিয়ে দিয়েছে গহীন কালো ওই জলে। মনে পড়ছে গতকাল সকালের কথা, যখন গ্রামে এসেছিল তখনও গলা ছেড়ে বলেছিল ভূত বলে কিচ্ছু নেই, সবই মানুষের বানানো গল্প। কিন্তু এখন আর সেই অবিশ্বাসের সুর নেই কণ্ঠে, সেই নারী স্বর, সেই সম্মোহনের ঘোর, সেই কালো জলে ছায়ার নড়াচড়া, সবটা যেন অবিনাশের বিশ্বাসের ভিতটাকেই টলিয়ে দিয়েছে। সে যুক্তির চোখে আর কিছুই দেখতে পাচ্ছে না, কেবল অনুভব করছে কোনো একটা শক্তি ওকে দিয়ে যেন কাজ করিয়ে নিচ্ছে। নিজের থেকে যেন কিছুই করছে না ও। এই যেমন এখন এই মুহূর্তে এখানে তো বসে থাকার কথা নয় ওর, তাও বসে আছে। এই পুকুরটা যেন টানছে ওকে। হঠাৎ মনে হয় অবিনাশের ওটা শুধু জল নয়, ওর গভীরতায় লুকিয়ে আছে চোখে না দেখা এক জগৎ, যে জগতে যুক্তি চলে না, চলে টান, ভয় আর মৃত্যুর খেলা। হাজারো প্রশ্ন মনের মধ্যে ভিড় করে আসছে। যুক্তিবাদী অবিনাশ ক্রমশ যেন হারিয়ে যাচ্ছে, তার জায়গায় জন্ম নিচ্ছে এক নতুন অবিনাশ, যে দেখে, শোনে, অনুভব করে আর বিশ্বাস করে। ভূত বলো, প্রেত বলো, আত্মা বলো, নাম যাই হোক, কিছু তো আছে। এখন চোখের সামনে প্রমাণিত সব, তাই অবিশ্বাস করার মতো বিলাসিতা করতে পারে না ও। ঠিক তখনই হঠাৎ পুকুরের নিস্তব্ধ জলে এক ঝাঁকুনি, একটা কাঁপন উঠে আসে গভীর থেকে, যেন কেউ বা কিছু এক ধাক্কায় জলের তলদেশ ছুঁয়ে নাড়িয়ে দিল। মৃদু তরঙ্গ ছড়িয়ে পড়ে চারিদিকে, ঘূর্ণি পাকায় একটা নির্দিষ্ট জায়গায়।
অবিনাশ চমকে তাকায়। ওর চোখ দুটো ধীরে ধীরে বড় হয়ে যায়, স্তব্ধ হয়ে যায় ও। সেই ঘূর্ণির মাঝখান থেকে একটা ছায়া মূর্তি উঠছে। না, এটা তো কল্পনা নয়, জলের মধ্যে সত্যি কিছু নড়ছে। জল ফুঁপিয়ে উঠছে যেন। মনে পড়ে গেল সেই পাগলির কথা। ও একটা বন্ধু পাবে, পূর্ণিমার নতুন বন্ধু লাগবে না? পূর্ণিমার নতুন বন্ধু লাগবে তো। একা আছে ওই জলে। পায়ের তলার মাটি যেন টানছে অবিনাশকে। না, শুধু তো মাটি নয়, জল। পুকুরটা যেন ডাকছে, নিশ্চুপ অথচ প্রবল আকর্ষণে। ওর শরীরের প্রতিটা রন্ধ্রে ভয় কাজ করছে, তবুও পা চলে যাচ্ছে নিজের মতো। ও জানে এটা স্বাভাবিক নয়, কিন্তু নিজেকে আটকাতে পারে না। পুকুরের ভাঙা সিঁড়িগুলো একটা একটা করে পেরিয়ে এগিয়ে যেতে থাকে জলের দিকে। একদম জলের ধারে এসে ও ঝুঁকে দেখে। জলের তলায় ঘূর্ণির মাঝে এক মুখ ভেসে উঠছে। সাদা চোখ, নীলচে ঠোঁট আর একটা করুণ হাসি। ঠাকুরজি, এক সময়কার সুন্দরী এখন জলে বন্দী, অভিশপ্ত আত্মা, যার মুক্তির অপেক্ষা যুগের পর যুগ। ঠাকুরজির ঠোঁট নড়ছে, কিন্তু শব্দ নেই। তবু অবিনাশ যেন শুনতে পায়। আছিলি, তোর অপেক্ষায় কবে থেকে বসে আছি। আছিলি, তুই ডাকবি তাই বসে আছি। আছিলি। এক পা, দু পা, অবিনাশ জলে নামে। শীতলতা শরীর ছুঁয়ে যায়, ঠান্ডা। এই জলটাই যেন একটা আশ্রয় হয়ে ওঠে ওর, একটা ঘর। হঠাৎ চারিদিকটা হয়ে ওঠে ঝাপসা, নিস্তব্ধ। পর মুহূর্তেই জলের তলদেশ থেকে উঠতে শুরু করে একটা মেয়ে মূর্তি। চুল ভেজা, চোখ জলজলে, আর মুখে এক অনন্ত মুক্তির প্রশান্তি। ঠাকুরজি, এবার সে মুক্ত। আর ঠিক সেই মুহূর্তেই অবিনাশের শরীরটা ধীরে ধীরে তলিয়ে যেতে থাকে জলে। ঠাকুরজির চোখে কৃতজ্ঞতা, মুখে হালকা হাসি। পুকুরের জল আবার শান্ত হয়ে আসে। মুক্ত হয়ে যায় ঠাকুরজি, আর বন্দী হয়ে যায় অবিনাশ, যার মন এই সবে বিশ্বাস করতে শিখল। সেই মন এখন অন্য কোথাও, অন্য কোনো শরীরে, অন্য জগতে বন্দী। ততক্ষণে ঠাকুরজি চলে গেছে, শত বছরের দীর্ঘশ্বাস সব পিছনে ফেলে রেখে, নতুন শরীরে, নতুন পথ বেছে নিয়ে। আর ঠিক তার বিনিময়ে অবিনাশকে রেখে যায় পুকুরের গভীরে। অবিনাশ এখন পুকুরের অতলে, চোখ খোলা, ঠান্ডা জলজ পরিবেশে এক নতুন চেতনা জেগে উঠছে ওর মধ্যে। কিন্তু ও তো মানুষ নয়, ও এখন এক অধরা সত্তা, না পুরোপুরি মৃত, না জীবিত, একটা ঝুলন্ত অবস্থা। ওর বুকের মধ্যেও শূন্যতার কান্না উপলব্ধি করে অবিনাশ। ঠাকুরজি তো নিমিত্ত মাত্র ছিল, আসল খিদে তো এই পুকুরের, যা দুফোঁটা রক্ত শান্ত করতে পারে না। না জানি কত শত বছর ধরে একে একে গিলে খেয়েছে ও এক একটা প্রাণ। কখনো ঠাকুরজি, আবার কখনো পূর্ণিমা,
আর এখন অবিনাশ। খিদে আসলে এই অভিশপ্ত পুকুরেরই। অবিনাশের বুকের মধ্যে শূন্যতা আর কান্না। পুকুরের গভীরে তলিয়ে যেতে থাকার সময় উপরের আকাশে তাকায়ও। সন্ধ্যা হলে একরাশ কুয়াশা ছড়িয়ে পড়ে জলের উপর। মাঝে মাঝে জল কাঁপে, যেন কারো নিঃশ্বাস পড়ে। অবিনাশ অপেক্ষা করে, হয়তো কোনোদিন কোনো সাহসী মানুষ আবারও আসবে, হয়তো সেও বিশ্বাস করতে শিখবে, ছুঁয়ে দেবে পুকুরের গভীর কালো জল, নামবে জলে, আর ঠিক তখনই মুক্তি পাবে অবিনাশ। গল্প ঠাকুরঝির পুকুর। গল্প পাঠে আমি অন্তরা। গল্পের অন্যান্য ভূমিকায় আমার সঙ্গে প্রীতম, চৈতালি, শুক্লা, মধুমিতা, অংশুমান এবং ছোট্ট সমৃতা। কেমন লাগলো ভূত চর্চা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আপনার মতোই ভূত চর্চাতে যদি কেউ আগ্রহী থাকে তাকে পাঠিয়ে দিন এই গল্পের লিংক, শেয়ার করে দিন চ্যানেলটা। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন, না হলে সঠিক সময়ে গল্পের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে না। আজ থেকে প্রতি শনিবার গল্পের শেষে থাকবে একটা করে গল্প রিলেটেড প্রশ্ন। প্রথম যে 10 জন সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখবেন তাদের নাম পরের এপিসোডে আমরা ঘোষণা করব। আপনিও যদি এই মজার কুইজে অংশগ্রহণ করতে চান তাহলে কিন্তু এক্ষুনি যে প্রশ্নটা করব তার উত্তর চটপট লিখে দেবেন কমেন্ট বক্সে। আজকের প্রশ্ন, অবিনাশ যে গ্রামে ভূতের সন্ধানে গিয়েছিল সেই গ্রামের নাম কি ছিল? উত্তরটা তো ভীষণ সহজ, চটপট কমেন্ট করে দাও দেখি। অন্ধকারের যাত্রা কিন্তু এখানেই শেষ নয়, আবারও ফিরব আরও এক গা ছমছমে রাতের গল্প নিয়ে আগামী শনিবার ঠিক রাত 11টায়। আমি, আপনি আর সঙ্গে ভূত চর্চা।